2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলেমেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী ওইসব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারো সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2 সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অংশ্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অংশ্রো। আমার মনে হচ্ছে এটা ম্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমি ম্রো ধরেই পড়ছি। ম্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারো সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো এবং ওর বয়স একটু বেশি ছিল। অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়, আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে আরো 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অঙ্কে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেও কথা বলতো, আর কারো সাথে মিশতো না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিটুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অংকে আমি জানতে পারি কিভাবে সে এখানে এসেছে, কিভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে আমি ব্রো। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় ভান্তের অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার, সবাই ওনাকে থানট্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতেই আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানত না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2 জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছুই করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে,
তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই দুজন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত, যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের দুদিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়, কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সন্ধ্যা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায় আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখেনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন। কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে দুটো রশি, দুটো কাপড়ের পুতুল আরো কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। ছিল মাছ। গ্রামের দিকে 9টা মানে যথেষ্ট রাত আর হালকা শীত পড়ার কারণে রাস্তায় কোনো মানুষ ছিল না। তিনি আসছিলেন এবং ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বিল আছে যেটার নাম স্থানীয় লোকেরা জৈলার বিল বলে। তো জৈলার বিলের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওনার ওপরে কে যেন ঢিল ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ তিনি আশেপাশে খুঁজতে থাকেন কিন্তু কাউকে দেখতে পান না। নিজের মনের ভুল ভেবে আবার বাড়ির দিকে হাঁটতে থাকেন। তখন আবার ওনার শরীরে কেউ ঢিল মারে। তিনি সাহসী ব্যক্তি ছিলেন, তিনি কিছুটা পিছিয়ে দেখতে যান যে কেউ ওনার সাথে ইচ্ছাকৃতভাবে মজা করছে কিনা, কিন্তু তিনি কাউকেই খুঁজে পান না। রাস্তায় তিনি একাই ছিলেন। তখন তিনি কিছুটা ভয় পান এবং বাড়ির উদ্দেশ্যে যেতে থাকেন এবং তৃতীয়বার যখন ওনার উপরে ঢিল পড়ে তিনি খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরে আয়াতুল কুরসি পাঠ করেন এবং বলে ওঠেন, তুই যেই হোস না কেন তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি যাব। তোর কোনো ক্ষতি আমি করিনি, তুইও আমার কোনো ক্ষতি করিস না।
তারপর খারাপ কিছু ঘটতে পারে ভেবে তিনি দ্রুত হাঁটতে থাকেন। ওনার বারবার মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ আসছে। পেছনে না তাকিয়ে ভয়ে ভয়ে বাড়িতে চলে আসেন তিনি। বাড়িতে গিয়ে ওনার সাথে কি ঘটেছে তা কাউকে বলেননি, সবাই ভয় পাবে তাই। তো চাচা চাচির হাতে মাছ তুলে দেন এবং চাচা ফ্রেশ হতে চলে যান। তিনি চাচির সাথেও ঘটনাটি শেয়ার করেননি। চাচি মাছগুলো হাতে নিয়ে অলসতা অনুভব করেন। তিনি মনে করেন এগুলো এভাবেই রেখে দেবেন, ফ্রিজে সকালে এগুলো কাটবেন। ফ্রিজটা ছিল চাচার রুমে। ওনার ছেলে রুম বন্ধ করে শুয়ে পড়েছিল। চাচি মাছগুলো রাখার জন্য ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলের কোনো সারা শব্দ নেই। কারণ ওনার ছেলে নাকি তখন কানে ইয়ারফোন লাগিয়ে ফেসবুকে ভিডিও স্ক্রল করছিল, যার কারণে তিনি সিদ্ধান্ত নেন জানালা দিয়ে ছেলেকে ডাকবেন। আর জানালাটা ছিল বাড়ির পেছন দিকে। যখন তিনি বাড়ির পেছনে জানলা দিয়ে ডাকতে যান, তিনি লক্ষ্য করেন ওনার মাথার উপরের গাছটায় একটা পেঁচা সাদৃশ্য কিছু বসে আছে। তখন তিনি শুনতে পান যে পেঁচার মতো করে একটা কিছু ডাকছে। তিনি ভয় পেয়ে আবারও বাড়িতে আসার জন্য যখনই ঘুরতে যাবেন, তখনই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে ওনার ওপর। গাছ ভাঙার শব্দ শুনে চাচা এবং চাচার ছেলে ছুটে যান এবং চাচিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন তাকে। ওনার শরীরে প্রচন্ড জ্বর আসে। তো সকালে ওনারা ময়মনসিংহে নিয়ে যান জ্ঞান না ফেরা এবং প্রচুর জ্বর থাকার কারণে। 2 দিন পর ওনার জ্ঞান ফেরে। তখন সবাই জানতে চায় কি হয়েছিল। তারপর উনি বলেন ওনার ছেলেকে ডাকার সময় তিনি পেঁচার ডাক শুনতে পান, আর আসার সময় ওনার উপরে গাছ ভেঙে পড়েছে। তারপর আর কিছু মনে নেই। তখন আমার চাচার ওই পাগলের কথা মনে পড়ে এবং ঘটনার দিন ওনার সাথে ঘটা সবকিছু সবাইকে খুলে বলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাচার পিছনে আর শয়তানটা অনেক বড় ক্ষতি করে দিয়ে যায় এবং ওই চাচি 18 তারিখে সকালের দিকে মারা যান। যখন ওনার দাফন কাফনের জন্য গোসল করান, তখন নাকি অন্য চাচিরা ভুক্তভোগীর পিঠে দেখতে পান রক্ত জমাট হয়ে কালো হয়ে আছে। তাদের নাকি দেখে মনে হয়েছিল কেউ মারাত্মকভাবে পিঠে আঘাত করেছে। সঠিকভাবেই দাফনের কাজ সম্পন্ন হয়। আসলে আমাদের সাথে ঘটা অনেক কিছুরই কোনো ব্যাখ্যা হয় না। জিন জাতির যে অস্তিত্ব আছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই, কেননা পবিত্র কোরআনে জিনের অস্তিত্ব নিয়ে সূরা জিন নাজিল হয়েছে এবং মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরা। মানুষের মাঝে যেমন ভালো খারাপ আছে, জিনদের মাঝেও ভালো খারাপ আছে। হয়তো চাচির মৃত্যু এভাবেই ছিল খারাপ কিছুর উসিলায়। আমি পরবর্তীতে আমার এক চাচাতো বোনের কাছে জানতে পারি ঘটনাটি। আর হয়ে 20 মিনিট হেঁটে মসজিদে যেতে হয়। ওনাদের এলাকার মসজিদের কাজ চলছে, তাই উনি অন্য মসজিদে যেতেন। ওনার ব্যাক করতে করতে অনেক সময় লাগবে, তাই উনি ফেরত না এসে থেকে যান। মসজিদে হুজুর ওনাকে বলেন, আমি আর মুয়াজ্জিন সাহেব আছি, আমাদের সাথে থেকে যান। অনেক রাত হয়ে গেছে, তাছাড়া কাদা রাস্তা, সাথে অন্ধকার, ঘাটে গেলে নৌকা পাবেন কিনা। দাদু ভাই বলেন যে নৌকা না পেলে উত্তরকোনা দিয়ে হেঁটে চলে যাব, ওইদিকে পানি কম আছে। বাড়িতে না গেলে সবাই চিন্তা করবে, এর চেয়ে চলে যাওয়াই ভালো। তাই পরে মসজিদের হুজুর ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেন। লাইটটা নিয়ে যান, কাজে দেবে। আর ওদিকে রাস্তাটা ভালো না, আল্লাহর নাম নিতে নিতে যান। তো আমার দাদু বের হয়ে গেলেন। উনি আল্লাহকে ডাকতে ডাকতে যাচ্ছেন। তুফান আর বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে। দাদু তাই জুতা খুলে হাতে নেন। আবছা আবছা আলোয় সামান্য দূরে দেখা যায়। তো 5-7 মিনিট হাঁটার পর উনি দেখলেন 4 জন লোক কিছু একটা কাঁধে নিয়ে যাচ্ছেন। উনি ভাবলেন এত রাতে হয়তো জেলেরা মাছ ধরে ফিরছে। উনি একটু জোরে হেঁটে তাদের সামনে যেতে চাইলেন, কিন্তু উনি যতই জোরে হাঁটেন দেখেন তারা তত জোরে হাঁটছে। এরপর উনি হাঁক দিলেন, ভাই একটু দাঁড়াও, একসাথে যাই। এরপরই দেখেন যে ওনারা যেটা নিয়ে যাচ্ছেন ওটা থেকে কিছু একটা লাফ দিল, আর ওই 4 জন ঠিক তখনই হাওয়ায় মিলিয়ে গেল, আর সেই প্রাণীটা দাদির উপরে এসে লাফ দিল। দাদু তখন দেখলেন তার মুখ থেকে লালা পড়ছে। এটা কোনো কুকুর না অনেকটা বাঘের মতো দেখতে, লেজটা কুমিরের মতো, পিঠে আবার ডোরা কাটা দাগ। এসেই পায়ে কামড় দিল। এমন একটা পরিস্থিতি, নিজেকে বাঁচাবো নাকি ভয়কে জয় করব। দাদু হাতের টর্চটা দিয়ে ওই প্রাণীটার মাথায় বাড়ি দিলেন, কিন্তু ছাড়ল না। দাদু তখন মনে করলেন এমন কিছু বাস্তবে থাকতে পারে না, আর উনি সূরা আর দরুদ পড়তে শুরু করলেন। এরপর দেখলেন প্রাণীটা পা ছেড়ে দিল এবং আস্তে আস্তে একটা মানুষে পরিণত হলো। এরপর পুরো মানুষ না হয়ে শরীরটা শুধু হলো এবং পেছনে একটা লেজের মতো। লালাগুলো তখনও মুখ দিয়ে ছড়ছে। দাদু কোনোভাবে খোঁড়াতে খোঁড়াতে নদীর যে দিকটায় পানি কম সেদিকে যেতে থাকলেন। আর পেছনে দেখলেন সেই প্রাণীটা ওনার পা থেকে বের হওয়া রক্তগুলো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর দাদুর দিকে এগিয়ে আসছে, ঠিক একটা কুকুর যেভাবে খায়
সেই প্রাণীটির হাত মাটির মধ্যে কেমন যেন খামচি দিয়ে ধরে আছে সে। পিছনের পাগুলো মাটিতে ঠিক দেখতে মাকড়সার মতো, কিন্তু গায়ে একটা কাপড় আছে, তবে কি রঙের কাপড় সেটা মনে নেই ওনার। এরপর উনি গড়াতে গড়াতে পানিতে নামলেন, নেমে সাঁতার কাটতে লাগলেন। ওই প্রাণীটি পেছনে এসে দাঁড়িয়ে গেল। দাদু আর পেছনে তাকাননি। উনি ঠিক তখন শব্দ শুনলেন, ঝুপ করে কেউ একজন পানিতে ঝাঁপ দিল। দাদু বুঝতে পারলেন দাদুর আর রক্ষা নেই। তিনি কালেমা পড়া শুরু করলেন জোরে জোরে। ঠিক তখনই ওই প্রাণীটা ওনাকে পানির ওপর ছুঁড়ে মারলেন, আর দাদু নদীর পাড়ে এসে পড়লেন। দাদুর মাথায় ব্যথা পান, গায়ে হাতেও ব্যথা পান, আবার অন্যদিকে তার পা দিয়েও রক্ত ঝরছিল। আর ঠিক তখন সেই প্রাণীটা উড়ে এসে দাদুর ওপরে পড়ল। উনি দেখলেন ওই প্রাণীটা ওনার মুখের ওপর লালা ফেলছে, আর দাদু নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি জ্ঞান হারান। এরপর যখন ওনার জ্ঞান ফেরে উনি দেখেন যে উনি একটা জঙ্গলে পড়ে আছেন। ওনার বাম হাতে কামড়ের দাগ, ওনার গায়ের পাঞ্জাবিটা ছিঁড়ে বাজে অবস্থা হয়ে গেছে, কাদা লেগে আছে বিভিন্ন জায়গায়, শুকনো সবকিছু। তখন উনি দেখলেন একটা লোক এসে ওনাকে হাত ধরে টেনে তুললেন। দাদু তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, আমি কোথায় আছি? গতকাল রাতে। লোকটা থামিয়ে বললেন, আমি সব জানি, আপনার বলতে হবে না। আপনার গতকাল রাতে এভাবে কাউকে ডাকা ঠিক হয়নি। যাচ্ছিলেন একা, চলে যেতেন, কেন ডাক দিলেন? লোকটা দাদুকে জঙ্গল থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিলেন, আর একটা লতা পাতা জড়ানো বেড়া পার হতেই দাদুকে বললেন, ভালো থাকবেন, আর লোকটা গায়েব হয়ে যায়। দাদু দেখেন উনি এখনো ওনার বাড়ির রাস্তায় আসেননি, ওনাকে নদী পার হতে হবে। উনি নদীর পাড়ে গেলে দেখেন যে নৌকা নিয়ে মাঝিরা ওনাকে দেখেই দৌড়ে এসে বলল, কি হয়েছে মিয়া ভাই? তারপর ওনারা ধরে নৌকায় ওঠান। ওনাকে জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কিন্তু উনি আসল ঘটনা বলেন না। কিভাবে যেন অনেক সময় এড়িয়ে যাওয়া হতো আর কি, গার্মেন্টস হচ্ছে বিষয়গুলোকে এড়িয়ে যেত। এগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্ডারে এনে কিছু করা বা এইসবের স্টেপ আমরা তখন শুনিনি যে গার্মেন্টস কর্তৃপক্ষ নিয়েছে, কিংবা নিলেও আমরা আসলে সত্যি কথা বলতে ওরকম সংবাদ পাইনি। তো আমাদের যিনি আঙ্কেল নাম হচ্ছে মফিদ আঙ্কেল। তো সেই আঙ্কেলের কাছ থেকে পরবর্তীতে আসলে ঘটনার একদম বিবরণগুলো আমরা এভাবে শুনতাম। তো উনি যে জিনিসটা প্রথমে ফেস করেন আমি সেটি শেয়ার করছি। উনি প্রথমে যেটা ফেস করেন সেটি হচ্ছে যে একদিন উনি রাতের বেলা উনি ফজরের নামাজ পড়াবেন। ওদিন উনি ফ্যাক্টরিতে থেকে গিয়েছেন। তো ওনাকে আসলে থাকার জন্য একটি জায়গা করে দেওয়া হয়েছিল। সেটি হচ্ছে যে উনি একটি স্টোর রুমে থাকতেন, একটি ছোট স্টোর রুম। সেখানে একটি ছোট চৌকির মতো ব্যবস্থা করা ছিল, ওখানে তিনি বিশ্রাম নিতেন, ওখানে উনি থাকতেন যদি রাত্রে ওনাকে গার্মেন্টস থাকতে হতো তাহলে। তো এই অবস্থাতে উনি দেখছিলেন যে ওনার যে করিডোর, দরজার সামনে করিডোর, সেই করিডোরের সামনে দিয়ে একটি ছায়া আসছে আর যাচ্ছে খুব দ্রুত। অর্থাৎ মানে একবার ডান থেকে বামে, একবার বাম থেকে ডানে, এইভাবে আসা যাওয়া করছে। তো ওই আঙ্কেল হচ্ছে তার যে রুমের যে দরজাটি সেটি কিছুটা খোলা রেখেছিলেন। তো ওইখান থেকে উনি অবয়বটা মানে অস্তিত্ব টের পাচ্ছিলেন যে আসতে যাচ্ছে। তো উনি যেটা এরপরে যেটা করেন সেটা হচ্ছে যে নর্মালি ওটি একটি স্টোর রুমের জায়গা। তো ওইখানে আসলে সাধারণত অত রাত্রে মানে কোনো ওয়ার্কারদের কাজেও আসার সম্ভাবনাটা খুব কম ছিল। তো উনি সন্দেহবশত উনি যেটা করেন, উনি উঠে দাঁড়ান বিছানা থেকে এবং উনি দরজাটাকে আর একটু বড় আকারে খুলে দেন। তো খুলে দেওয়ার পরে উনি যেটা দেখেন সেটা হচ্ছে একটি অস্বাভাবিক রকমের কালো রঙের একটি মানুষ, প্রায় তার উচ্চতা 6 থেকে 6.5 ফিট হবে, এবং তার হাত পা হচ্ছে প্রচন্ড কালো এবং হাতের নখগুলো বিশাল বড় বড়। তো উনি প্রথমে যেটা দেখেন যে ওটা হচ্ছে ওনাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল করিডোর দিয়ে। উনি তখন দরজা থেকে একটু ভিতরে দাঁড়িয়ে আছেন। তো ওই অবস্থায় উনি দেখলেন যে প্রথমে উনি দেখেন যে একটা, তো বিপত্তি যেটা হয় যে এরপরে গার্মেন্টস এর অনেকেই এরকম দেখতে থাকে। তো এদেরকে ক্ষতি করা না হলেও তারা অনেকে ভয়ে দেখা গেল মানসিকভাবে অনেকে বিপর্যস্ত হয়ে পড়েন, অনেকে বিভিন্ন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেন। তো এই আর ওদিক দিয়ে তো নিখোঁজ হওয়া কিংবা বলে চলতেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে মানে এইখানে আসলে কাজ করার জন্য লোকের সংখ্যা মানে কমে আসে, কিন্তু কারণ এই জিনিসগুলো সব গোপন করার মতন। একটা পর্যায়ে গিয়ে যখন জানতে পারেন এভাবে একজন করে চলে যাচ্ছে প্রতিদিন অথবা একদিন পর পর, তখন অনেক মানুষ এখানে মানে কাজ করতে চাইতো না।
তো একটি পর্যায়ে সত্যি কথা বলতে মালিক পক্ষ থেকে একজন যিনি এমডি তিনি আসেন এই আঙ্কেল সাথে কথা বলতে। তো কথা বলে উনি এই আঙ্কেলকে জানান যে অ্যাকচুয়ালি প্রায় বছর খানেক ধরে প্রতিদিন রাতে উনি একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নটি হচ্ছে যে একটি কালো ধুতি পরা লোক, মাথাহীন লোক, ওনার এমডি ডেসক্রিপশন মতে আমাদের আঙ্কেল দেখেছেন হুবহু সেম অমর একটা স্বপ্ন আসছে, এসে বলতেছে যে এইখানে মানে তুই টিকতে পারবি না, তোর এই প্রতিষ্ঠান টিকবে না, তুই যদি এখানে টিকাতে চাস তাহলে তোর মেয়েকে এখানে বলে দিতে হবে। উল্লেখ্য এমডির মাত্র একটি সন্তান ছিল, একটি মেয়ে সন্তান। তো হুজুরকে বলেন উনি এইটি প্রায় বছর খানেক ধরে দেখছেন এবং যেদিন থেকে উনি আসলে দেখছেন সেদিন থেকেই উনি গার্মেন্টসের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স সম্পর্কে উনি রিপোর্ট পাওয়া শুরু করেছিলেন। কিন্তু উনি এই বিষয়টাকে উনি মানসিকভাবে শুধুমাত্র যে আর্থিক লোকসান হতো তাই না, উনি মানসিকভাবে এখন অনেক ভেঙে পড়েছেন। তো এই ঘটনাগুলো উনি ধামাচাপা দেওয়ার কদিন চলবেন। তো উনি অ্যাকচুয়ালি আঙ্কেলের কাছে এসে বলেন যে এই বিষয়ে কি ব্যবস্থা করা যায়। তো আঙ্কেল যেটি বলেন যে আসলে আমি এই বিষয়টি নিয়ে আমার পক্ষে আমার যে জ্ঞান, আমার যে ক্ষমতা সেই অনুযায়ী আসলে আমার পক্ষে করানো সম্ভব না। তবে উনি আসলে আমার আঙ্কেল চট্টগ্রামের একটি বিখ্যাত মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলেন। তো উনি বললেন যে উনার এক বড় ভাই আছেন যিনি এখন এই মাদ্রাসার শিক্ষক, তাকে তিনি আনতে পারেন, তিনি মানে যে রেসপন্সিবিলিটি এটা তাকে দেওয়া হোক। বাট সেটা নাকি এমডি দেয়নি। তো না দেওয়ার কারণেই সে শত্রুতাবশত ঘুষ খাইয়ে যখন এই কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এর ভিতরে পার্মানেন্টলি একটা কিছু ড্যামেজ করেছে এবং এটা এমন ভাবে করেছে যে মানে সাধারণ যে জিন তাদের পক্ষে এটি মানে সলভ করা সম্ভব না। তো ওনারা যেটি বলেন এটি ওই জিনরা বলেন যে আমাদের পক্ষে তো সম্ভব না, আপনি এখান থেকে দ্রুত চলে যান। তো এই কথা বলে উনি আসন শেষ করেন। আসন শেষ করার পরে উনি সত্যি কথা বলতে উনি এমডি এবং আমাদের যে মুফতি আঙ্কেল ওনাকে যেটি বলেন যে এটি আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমার তো আসলে কোনো ক্ষমতা নেই। আল্লাহর কালাম সূরা কালাম দিয়ে আমি যেটি করতে পারি আমি জায়গাটা হয়তো বন্ধ করে দিয়ে যাবো, কিন্তু সত্যি বলতে যে কিছু কিছু সময় আসলে অনেক বড় ধরনের শক্তির প্রয়োজন হয়। মানে যারা হচ্ছে আল্লাহ এবং কোরআন শরীফের যে আয়াতগুলো আছে, অর্থাৎ এই বিষয়গুলো যে আছে, এই যে শক্তি স্রষ্টার পক্ষ থেকে শক্তি, শক্তিটার সর্বোচ্চ ব্যবহার করতে পারে এমন কাউকে লাগবে এবং সেটির জন্য আসলে উনি যোগ্য না, ওনার এবং ওনার পরিবারের ক্ষতি হতে পারে, যেমনটা জিন তাদেরকে বলেছে। তো একটা পর্যায়ে গিয়ে যেটি হয় যে ওই যে চট্টগ্রামে যিনি হুজুর আছেন, তো উনি অ্যাকচুয়ালি লেখাপড়া করেছেন হচ্ছে ভারতের অ্যাকচুয়ালি খুব সম্ভবত জায়গাটার নাম উত্তরপ্রদেশের একটি জায়গা থেকে উনি লেখাপড়া করেছিলেন, উচ্চতর শিক্ষা নিয়েছিলেন ওখানকার একটি বিখ্যাত মাদ্রাসায়। তো উনি যেটি জানান যে ওইখানে যিনি ওস্তাদ, উনি যিনি আলেম, ওনার সাথে উনি যোগাযোগ করবেন, দেখা যাবে উনি কি বলেন। তো তারপরে এভাবে যখন বিষয়গুলো আগাতে থাকে তো একটা পর্যায়ে গিয়ে চট্টগ্রামের হুজুর বলেন যে ওই যিনি আছেন ভারতের যিনি আলেম আছেন উনি আসতে পারবেন, সলভ করতে পারবেন। উনি বলেছেন যে হ্যাঁ, ডেসক্রিপশন শুনে উনি যেটা বলেছেন যে হ্যাঁ আমি ঢাকা জব করার জন্য চাই এবং প্রায় 3-4 মাস বা 5-6 মাস পর আমি গ্রামে আসি। এরকমই একবার আমি গ্রামে আসি, লাস্ট যে মানে গ্রামে আসি সে সময়ের ঘটনা। তো চাকরি জীবনে মানে আমার যে এক্সপিরিয়েন্স চাকরি জীবনে যা আসার পর আমার শারীরিক এবং মানসিক অনেক ধরনের পরিবর্তন মানে দেখা দিই এবং শারীরিক যে আমার শরীরটা অনেক মানে সুস্থ সবল হয়ে গেছিল এবং আমি অনেক পরিষ্কার হয়ে গেছিলাম, যার কারণে আমি বাড়িতে ফেরার পর মানে গ্রামে ফেরার পর আমি দিনের বেলাতে এমন একটা বের হতাম রোদ্রে, শারীরিক মানে আমার শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দিত। তার কারণে সারাদিন আমি ঘরে থাকতাম এবং রাত হলে বা সন্ধ্যা হলে আমরা বের হতাম। তো সন্ধ্যা হলে আমরা আমাদের মহল্লায় মানে একটা দোকান থাকে, দোকানে একটা ক্যারম থাকে, তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা ক্যারম খেলতে যাই এবং ক্যারম খেলি
এবং প্রায় বাড়ি ফিরতে 10টা-11টা বাজে রাত প্রতিদিন। তো আমি প্রায় 1 মাসের জন্য মানে চাকরি থেকে ছুটি নিয়ে আমি 1 মাসের জন্য বাসায় আসি। তো প্রতিদিনের মতো আমি সেদিনও ঘটনা যেদিন ঘটেছে সেদিনও আমি যাই। তো আমরা 5জন ফ্রেন্ড ছিলাম, তো 5জন ফ্রেন্ড আমরা সেই দোকানে যাই, কিন্তু সেই দোকানে সেদিন সেই দোকানটি বন্ধ থাকে এবং জানতে পারি যে আমাদের যে সেই দোকানের যে মালিক, তো সে শ্রীমঙ্গল টাউনে যাওয়ার কারণে সেদিন দোকানটি বন্ধ ছিল। তো আমরা প্ল্যান করি যে আমরা অন্য একটা পাড়াতে আমরা একটা দোকান আছে অনেক দূর, বলার ভালো আছে বা বলতে ভুলে গেছি যে আমাদের যে এগুলা যে দরজাটা খুলেই তুমি ওই যে আমাদের পুকুর আছে পেছনে, মানে আমাদের রান্নাঘরের পরে আমাদের পুকুর আছে, বা সেটা খালের সাথে লাগানো। সো ওই পুকুরে এটা ফেলে দাও, পুকুরে ফেলে দিলে এটা আসলে খাল দিয়ে বা চলে যাবে এই টাইপের আর কি। সো আম্মু যেটা করলো, তাকে জিনিসটা দিল, আম্মু মুরগিটা রেখে দিল, মানে এমনি পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য মুরগির মাংসগুলো আর কি। হ্যাঁ, অ্যান্ড খালাকে দিল, বললো যে তুমি এগুলো একটু ফেলে দাও, দরজাটা খুলে ফেলে দাও। তো আন্টি যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের যে রান্নাঘরের যে দরজা ছিল সেটা খুলতে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো যাওয়ার সময় আন্টি যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে যে মানে দরজাটা খোলার সময় অপোজিট পাশে আর কি, হ্যাঁ, দরজার অপোজিট পাশে যে একটা জায়গা থাকে, স্পেস থাকে দরজা খোলার পরে দাঁড়ানোর আর কি। হ্যাঁ, ওই জায়গাটাই খালার মনে হলো যে একটা মানে কালো একটা জিনিস, অবয়ব আপনার হাত পা গুটে বসে আছে। তো বসে আছে যখন সে এটা দেখলো, দেখার পরে যেটা করলো সেটা হচ্ছে যে সে মানে একটু ভয় পেয়েছিল। ভয় পাওয়ার পরে সে মনে করলো যে বা কুকুর বা অন্য কোনো প্রাণী, বা তো সে ওটাকে মানে সরিয়ে দিতে চাইলো। বাট তার মধ্যে যেটা হলো, দরজাটা খোলার সাথে সেটা দেখার সাথে সাথে যেটা হলো, সে ওই দিক থেকে ওই অবয়বটা একটা ধাক্কার মতো একটা মানে ধাক্কা দেওয়া শুরু করলো দরজায়। যখন ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার ছোট কালা, বয়সে ছোট, মানে তার তো তেমন একটা এনার্জি থাকবে না, বা বড়দের যতটুকু এনার্জি থাকবে তার তো অতটুকু এনার্জি থাকবে না যে দরজাটা ধরে রাখার। সো তারপর সে যেটা করলো সেটা হচ্ছে যে সে মুরগির আপনার যে অবশিষ্ট অংশ, যে ময়লাগুলো যেগুলো ফেলানোর কথা ছিল সেগুলো হাত থেকে ফেলে দরজাটা আপনার চেপে ধরলো যাতে ওই জিনিসটা আসতে না পারে। তা এবং ইন দ্য মিন টাইম সে যেটা করলো সেটা হচ্ছে যে আমার আম্মুকে ডাকা শুরু করলো যে আপু কম ধস্তাধস্তি চলতেছিল, ওই দিক থেকে কে ঠেলতেছে বা কে দরজাটাকে ভেঙে চলে আসতে চাচ্ছে, ওটা দেখার আসলে সাহস আমাদের কারো ছিল না। বাট এমন একটা মানে আমরা প্রেসার অনুভব করতেছিলাম যে ওই দিক থেকে প্রচুর, বাট ওইরকম যে বা কোন একটা প্রাণী হলেও গর্জন করবে বা আওয়াজ করবে ওইরকম কোন ধরনের আমরা আসলে আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। জাস্ট আপনার যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রেসার, মানে শুধু ঠেলতেছে দিক থেকে, মানে যে কোন রকমে সে ঘরের মধ্যে ঢুকে যাবে, যে তার উদ্দেশ্য হচ্ছে ঘরের মধ্যে ঢোকা। কিন্তু আমরা যেটা করতেছিলাম, আমরা 4-5 জন মিলে প্রায় আপনার 8 থেকে 10 মিনিট ধরে এই মানে ধস্তাধস্তি চলতেছিল। বাট কারো সাহস হচ্ছে না যে মানে আমাদের ওই হিতেহিত জ্ঞানটা ছিল না যে ওই মুহূর্তে আমাদের ছাদের উপর দিয়ে গিয়ে আমাদের রান্নাঘরটা দেখা যায়, ওই রান্নাঘরের ওইদিকে কি করছে সেটা দেখার। বাট আমাদের কারোই সেন্স এটা ছিল না। তো শেষমেশ যেটা হলো সেটা হচ্ছে যে প্রায় 8 থেকে 10 মিনিট ধরে আসলে এই ধস্তাধস্তি চলছিল। তো চলা একটা সময়ে হুট করে আমরা অনুভব করলাম যে আর জিনিসটা নাই, আর জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। হুট করে দরজা আপনার করা, এই যে কি বলে মানে ধস্তাধস্তি করা বন্ধ হয়ে গেল। তো প্রায় এর 5 থেকে 10 মিনিট পরে আমরা দরজাটা মানে খোলার চেষ্টা করছিলাম, তারপর ভয় পাচ্ছিলাম। শেষে পুরো এলাকার বলতে মানে আপনার পুরো আমাদের বাড়ির সব মানুষ চলে এসেছে আমাদের ঘরের মধ্যে যে আসলে কি হয়েছে। সো সবাই যখন আসলো তো আমরা সাহস করলাম যে না, আসলে খুলে দেখা দরকার আসলে কি ঘটেছে বা কি হয়েছিল জিনিসটা। তো একটা বিষয়, জিনিসটা আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে
দরজা খোলার পরে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আসলে কোন একটা যদি প্রাণী বা কোনো কিছু বা কোনো মানুষ যদি বা কয়েকজন মানুষ মিলে যদি আপনার এরকম দরজা যদি বা ধস্তাধস্তি করে বা ঠেলে ঢুকে যাওয়ার চেষ্টা করে, তাহলে হয়তো ওদের ওই জায়গায় অনেক পায়ের চিহ্ন থাকবে। কারণ আমরা 5-6 জন মানুষ মিলে আমরা যখন দরজাটা মানে ভেতরে না আসার জন্য যখন আমরা মানে বাধা দিচ্ছিলাম, তখন ওই দিক থেকে অপোজিট সাইড থেকে কিন্তু এর 3 গুণ প্রেশার আমরা অনুভব করছিলাম। হ্যাঁ, বাট জিনিসটা খেয়াল করলাম যে ওখানে কিন্তু পায়ের কোনো চাপ ছিল না, নট এ সিঙ্গেল সাইন, মানে কোনো পায়ের বা কোনো মানে উনি বললো যে যাক আলহামদুলিল্লাহ আপনারা সক্ষম হয়েছেন যে উনি ঘরে ঢুকতে পারেনি বা এই টাইপের কিছু হয়নি। তো পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হুজুরকে দিয়ে আমরা আবার আমাদের পুরা ঘরটা যেটাকে বলে বন করা, আমরা বন করে ফেলি। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি।